স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই। একদম কথা বলবে না। আমার শখের পায়রাটাকে রান্না করে এনে আবার আমাকেই আদর করে খাওয়াচ্ছ। কতটা নিষ্ঠুর মেয়ে তুমি। তোমার কথা আমি বুঝতে পারছি না, কি বলছো এসব? যদিও ঈশানীর হঠাৎ রাগের কারণ ঠিক ধরতে পারছে না ফ্লোরা, তবুও ওর কণ্ঠে অপরাধ বোধ সুস্পষ্ট। কান্নার তোরে চোখের কোটর ভরে উঠেছে ঈশানীর। নীল রঙা জলজলে চোখগুলোকে দেখে মনে হচ্ছে সত্যি সত্যি বেদনার রং ধারণ করেছে তারা। শুভ্রাকে হারানোর নিগুড় কষ্টে মাথা ঠিক নেই ওর। তাই তো ফ্লোরার কথার প্রত্যুত্তরে আহত কণ্ঠে মেয়েটাকে আরও কিছু কড়া কথা শোনালো ওই। বুঝতে হবে না তোমার ফ্লোরা, আমি ভুল বুঝেছিলাম। তোমাকে এই পেন্ট হাউসের সবার থেকে আলাদা মনে করেছিলাম আমি, কিন্তু না। হৃদয়হীন জানোয়ারগুলোর সঙ্গে থেকে থেকে তোমার হৃদয়টাও পাথর খণ্ডে পরিণত হয়েছে। তুমিও একটা নির্দয় ফ্লোরা, সত্যি নির্দয় তুমি। এক নাগারে কথাগুলো বলে দৌড়ে রুম থেকে বেরিয়ে যায় ঈশানী। অতঃপর ছুটতে ছুটতে চলে যায় ছাদ বারান্দায়। এখানে সচরাচর কেউ থাকে না, তাই এখানে এসেই হাঁটু ভেঙে বসে গলা ছেড়ে হাওমাও করে কেঁদে উঠল ঈশানী। ওর কান্নার আওয়াজ বড্ড ব্যথাতুর শোনাচ্ছে। সব দুঃখরা যেন একসাথে এসে জুড়ে বসেছে মন মস্তিষ্কে। তাই তো এমন অপারক কান্না। কান্নারত কণ্ঠে ভীষণ অভিমানী ঈশানী হারাতে হারাতে সব হারিয়ে ফেললাম, এবার আমি হারিয়ে গেলেই সমাপ্ত। কে হারিয়েছে? গমগমে পুরুষালী অজ্ঞাত আওয়াজে আচমকা থমকে যায় ঈশানী। শুষ্ক ঢোক গেলে এদিক ওদিক তাকিয়ে খুঁজতে থাকে প্রশ্নদাতাকে। পরক্ষণেই নেড়ে দেওয়া কাপড়ের আড়াল থেকে পুনরায় ভেসে এলো একই কণ্ঠস্বর। এভাবে কাঁদছো কেন? কে হারিয়েছে? শুকোতে দেওয়া কাপড়ের আড়াল থেকে কুণ্ডলি পাকানো বাষ্পিত ধোঁয়া অনুসরণ করে কান্নাকাটি বাদ দিয়ে সেদিকে উকি দেয় ঈশানী। দেখতে পায় ওর সবচেয়ে অপছন্দের মানুষটার মুখাবয়ব। ঠোঁটের ফাঁকে সিগারেট নিয়ে ট্রাউজারের পকেটে হাত গুজে সামনের দিকে তাকিয়ে মূর্তিমান হয়ে দাঁড়িয়ে আছে ইরিশ। তাকিয়ে আছো কেন? ইরিশের কথার প্রত্যুত্তরে ইস্যু নাক টেনে হিচকি তুলে বলল, আপনি কি করে বুঝলেন আমি তাকিয়ে আছি? সিক্সথ সেন্স। সামনে তাকিয়েই উত্তর দেয় ইরিশ। অতঃপর ঘাড় ঘুরিয়ে ঈশানীর দিকে দৃষ্টিপাত করে বলে, কাঁদছিলে কেন? লোকটার কর্কশ আওয়াজে তীর তীর করে নাকের ডগা ফুলে ওঠে ঈশানীর। সে এমন ভাব করছে যেন কান্নাকাটি করে মস্ত বড় অন্যায় করে ফেলেছে ঈশা। তবুও নাক টেনে নিজেকে খানিকটা শক্ত করে জবাব দিল ঈশানী, আপনার ফ্লোরা আমার শুভ্রাকে স্যুপ বানিয়ে খেয়ে ফেলেছে। শুভ্রাকে? আবারও কর্কশ আওয়াজ ভেসে এলো ওপাশ থেকে। আমার পায়রা পাখি। ঈশানীর প্রত্যুত্তর শুনে ভ্রু কুঞ্চিত করে ফেলল ইরিশ। তার ছেলের স্বরে বলল, সিরিয়াসলি? তুমি একটা কবুতরের জন্য কেঁদে ভাসাচ্ছিলে এতক্ষণ? ঈশানীর মাথা ঠিক নেই। এই মুহূর্তে নির্দয় ইরিশের কথাও সহ্য হলো না ওর। চড়াত করে ফুঁসে উঠল মস্তিষ্কটা। ফলস্বরূপ মেয়েটা চটে গিয়ে ঝাঁঝালো গলায় বলল, ভেতরে মায়া দয়া থাকলে তো বুঝবেন কেন কাছি। নিষ্ঠুর পাষাণ হৃদয়হীন লোক একটা। কাঁদতে কাঁদতে কথাগুলো আওড়ে ছাদ বারান্দা ত্যাগ করে ঈশানী। ওদিকে ঈশানী যেতে না যেতেই চোয়াল শক্ত হয়ে এলো ইরিশের। যদিও বা ঈশানীর কথাগুলো চিরন্তন সত্য, তবুও এই মেয়েটার মুখে এসব কথা মোটেই শুনতে চায় না ইরিশ। ওর মুখে এসব শুনলেই তীব্র দহনে ভেতরটা চির বেরিয়ে ওঠে ইরিশের। সেই জের ধরে দুহাত মুঠিবদ্ধ করে রাগের তোপে ইরিশ বলে, নভেম্বরের শেষ সপ্তাহ চলমান। এই সময়ে বছরের সবচেয়ে শীতলতম সময় পার করছে পুরো রাশিয়া। দিন রাত 24 ঘন্টায় তাপমাত্রা ঝুলে আছে মাইনাসের কাঁটায়। সারা বেলা অবিরত তুষারপাতে জমাট বেঁধে পাথর খণ্ডে রূপ নিয়েছে চারিদিক। মসৃণ পিচঢালা রাস্তাগুলো ঢাকা পড়েছে কয়েক স্তর শ্বেতরঙা বরফকুচির আড়ালে। প্রকৃতির এহেন বৈরী আচরণে জনজীবন ব্যাহত। ঠিক মতো রাস্তা চিনে পথ এগোনো মুশকিল, অথচ এমন বৈরী আবহাওয়ার মাঝে দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে জঙ্গলের রাস্তা ধরে প্রাণপণ ছুটছে ঈশানী। যদিও রাস্তা চেনার উপায় নেই, হাঁটু সমান বরফের মধ্যে দিয়ে কোনো মতে সামনে এগোনোর প্রচেষ্টা বলা যায়। তবে এই বিস্তৃত জঙ্গলের শেষ কোথায়
তা ঠিক জানা নেই ঈশানীর। এভাবে উদ্ভ্রান্তের মতো ছুটতে থাকলে ধরা পড়ে যাওয়ার প্রবণতা প্রকট। এবার এরিসের হাতে ধরা পড়ে গেলে এই জীবনে আর রক্ষা নেই। সেই ভেবে শরীরের সর্বশক্তি প্রয়োগ করে আরও দ্রুত এগোনোর প্রয়াসে পা চালায় ঈশানী। বোকাশোকা মেয়েটা প্রচণ্ড ঠান্ডার মাঝে ছুটছে ঠিকই, কিন্তু আদৌ সামনে এগোচ্ছে নাকি একই জায়গাতে বারবার ঘুরপাক খাচ্ছে তা ঠিক বোধগম্য নয় ওর। বরাবরের মতোই ওর মাত্রাতিরিক্ত আত্মবিশ্বাস আজ ওকে এখানে এনে দাঁড় করিয়েছে। ভীত সন্ত্রস্ত মেয়েটা পালাতে চায়। এই পেন্ট হাউস, এই খারাপ মানুষগুলো, এই মাফিয়াদের কালো দুনিয়া সব কিছু থেকে অনেক দূরে চলে যেতে চায়, কিন্তু সেটা কি আদৌ ওর ভাগ্যে আছে? মাফিয়া বস এরিস কি এত সহজেই পালাতে দেবে নিজের শিকারকে? তবে পেন্ট হাউস থেকে পালিয়ে আসার জন্য ঈশানী নিজেও আজ কিছুটা বিশ্বাসঘাতকতা করেছে। সুযোগ নিয়েছে ফ্লোরা মেয়েটার আন্তরিকতার। কে জানে ঈশানীকে খুঁজে না পেলে এরিস ঠিক কী শাস্তি দেবে ফ্লোরাকে। ফ্লোরা নিজেও নিশ্চয়ই এই মুহূর্তে উন্মাদের মতো চারিদিকে খুঁজে বেড়াচ্ছে ওকে। এই তো কিছুক্ষণ আগের ঘটনা। ফ্লোরা এসেছিল ইস্যুর নিকট ক্ষমা চাইতে। শুভ্রাকে হারিয়ে গত 3 দিন ধরে ফ্লোরার মুখোমুখি হয় না ঈশানী। মেয়েটাকে দেখলেই কেমন মাফিয়াদের দোসর মনে হয় ওর চোখে। তখন অভিমান হয়, কান্না পায়, কিন্তু ঈশানী তো অন্তর্মুখী। সবার সামনে দুঃখ প্রকাশ কিংবা কেঁদে ভাসানোর স্বভাব ওর নেই। অগত্যা গত কয়েকদিন ধরে ঘরের চৌখাট মারায় না ইস্যু। আর না তো ফ্লোরা নিজে থেকে কখনো সাহস করে কথা বলতে আসে ওর সঙ্গে। কথা বলার ইচ্ছে হলেও প্রগাঢ় অপরাধ বোধ ভেতর থেকে দমিয়ে দেয় ওকে। গত 3টা দিন ভীষণ মন খারাপের সাথে এভাবেই কাটে ওদের। এর মধ্যে এরিসও নেই পেন্ট হাউসে, কোনো এক বিশেষ কাজে রাশিয়ার বাইরে গিয়েছে সে। ইস্যুর সঙ্গে এমন মনোমালিন্য ফ্লোরার আর সহ্য হচ্ছিল না মোটেই। অগত্যা ভেতরের সংকোচটুকু দমিয়ে আজ 3 দিনের মাথায় সকাল সকাল কড়া নেড়েছিল ইস্যুর ঘরে। দরজায় টোকা পড়লে ঈশানী দরজা খুলে দেয় নির্দ্বিধায়। ও নিজেও বোধহয় মেয়েটার প্রতি অভিমান পুষে রাখতে চাইছিল না আর। ইতিমধ্যে ভেতরে প্রবেশ করার পরেও ফ্লোরা কথা এগোনোর জন্য আগ বাড়িয়ে বলে, আসবো ভেতরে? ঈশানী বাক শূন্য, নিষ্প্রভ ওর নীল চোখের মণি। অন্তর্মুখী স্বভাবটা যেন চট করেই হানা দিয়েছে ভেতরে, যার দরুন জিহ্বা নাড়ানো দুষ্কর। ঈশানী চুপ হয়ে আছে দেখে ফ্লোরা একাই ইতস্তত গলায় বলতে আরম্ভ করলো, আসলে ইস্যু, তুমি যা ভাবছো তা নয়। মাফিয়াদের সঙ্গে জীবন কাটালেও আমি মোটেও ওদের মতো নিষ্ঠুর নই। আর না তো ওরা আমাকে নিজেদের পাপ কাজের সঙ্গে জড়িত রাখে কখনো। আমি আসলে বুঝতে পারিনি পায়রাটা যে তোমার। তাহলে কখনোই আমি... ফ্লোরাকে কথার মাঝে থামিয়ে দিল ঈশানী। শুষ্ক অধরে কিঞ্চিত হাসির রেখা টেনে বলল, আমি বুঝতে পেরেছি ফ্লোরা, তুমি কখনোই এটাই ইচ্ছে করে করনি। আর না তো সেদিন তোমার সঙ্গে ওভাবে কথা বলা উচিত হয়েছে আমার। আমি নিজেও ভীষণ লজ্জিত। অন্তর্মুখী মেয়েটাকে অবাক করে দিয়ে তৎক্ষণাৎ ওকে জড়িয়ে ধরে ফ্লোরা। ওর কাণ্ডে বিস্ময়ে ধ হয়ে যায় ঈশানী। এর আগে কোনোদিনও কেউ এভাবে জড়িয়ে ধরেনি ওকে। ঈশানী বেশ সংকুচিত, সেই সঙ্গে পুলকিতও বটে। ফ্লোরা আলতো হাতে ঈশানীকে জড়িয়ে ধরে উচ্ছ্বাসিত কণ্ঠে বলে ওঠে, সত্যি বলছো? তুমি আর রাগ করে নেই? ধীর গতিতে নিজের এক হাত আলতো করে ফ্লোরার পিঠে ছোঁয়ালো ঈশানী। তারপর ওকে আশ্বস্ত করে বলল, একদম রাগ করে নেই, বিশ্বাস করো। তুমি প্লিজ আর এইভাবে অনুশোচনা করো না, আমার খারাপ লাগে। মেয়েটা সত্যি সরল আর পবিত্র। নির্দ্বিধায় যে কাউকে ক্ষমা করে দেওয়ার মতো এক বিশাল সমুদ্রের ন্যায় উদ্দাম হৃদয় আছে তার। সেই ভেবে নিদারুণ খুশিতে ফ্লোরা হুট করেই বলে ওঠে, আজ পেন্ট হাউসে কেউ নেই, স্নোফল দেখতে যাবে? এটা আমাকে ক্ষমা করে দে আর রিওয়ার্ড বলতে পারো। ফ্লোরার কথায় মলিন হাসল ঈশানী। অবিশ্বাসের স্বরে বলল, আমাকে ওরা পেন্ট হাউসের বাইরে যেতে দেবে ভেবেছো? তাছাড়া এরিস... ঈশানীর কথার ফাঁকে হাত ঢুকিয়ে ফ্লোরা বলে, এর রিস তো নেই। আর তাছাড়া আমি তুষারকে ফ্যাক্স পাঠিয়ে অনুমতি চেয়ে নিব। আর দূরে তো কোথাও যাব না, পেন্ট হাউস এরিয়ার মধ্যেই তো থাকবো। প্রথমে দ্বিধাবোধ করলেও এরিসের পেন্ট হাউসে না থাকার খবরটাতে চমকালো ঈশানী। কোনো এক অজানা কারণে আচানক খুশিতে ঝিলিক দিয়ে উঠল ওর দু চোখ। বুকের ভেতরে জড়ো হলো মুক্তি পাওয়ার এক প্রবল আকাঙ্ক্ষা।
নাজুক মেয়েটা ভেতর ভেতর কিয়ৎক্ষণ ভাবলো কিছু একটা, অতঃপর চট করেই সন্দিহান গলায় ফ্লোরাকে বলল, সত্যি বলছো? বাইরে নিয়ে যেতে পারবে? মিথ্যা আশা দিও না কিন্তু। ফ্লোরা উখি বল ছেড়ে ইস্যুকে আশ্বস্ত করে বলল, পারবো রে বাবা, পারবো। সেই যে ফ্লোরার সঙ্গে পেন্ট হাউসের বাইরে পা রাখার সুযোগ পেয়েছে, সেটাকেই কাজে লাগিয়ে এই মুহূর্তে পালানোর প্রাণপণ চেষ্টা চালাচ্ছে ঈশানী। তুষারের অনুমতি ছিল বলে গার্ডসরা তখন কিছুই বলেনি ওদের, কিন্তু এতক্ষণে হয়তো ঈশানীর পালিয়ে যাওয়ার খবর পেয়ে ব্যতিগ্রস্ত হয়ে পড়েছে তারাও। অনেকক্ষণ ধরে দৌড়ানোর কারণে ঈশানী দুর্বল, সেই সঙ্গে ভীষণ আতঙ্কিত। যত দ্রুত সম্ভব দিনের আলো থাকতে থাকতে এরিশিওভানের রেস্ট্রিক্টেড এলাকা ত্যাগ করতে হবে ওকে। কিন্তু এই বরফের চাদরে ঢাকা মৃত নির্জীব জঙ্গলের শেষই বা কোথায়? দিশেহারা মস্তিষ্ক আর গন্তব্যহীন পথ ধরে ক্লান্ত পায়ে সামনে এগিয়ে যাচ্ছিল ঈশানী। ওর পরনে ওভারকোটটা এক স্তর বরফ জমে পুরো হয়ে গিয়েছে প্রায়। এভাবে বাইরে থাকলে যখন তখন হাইপোথার্মিয়ার আক্রান্ত হওয়ার সম্ভাবনা প্রকট, তবুও সেসবে তোয়াক্কা না করে উদ্ভ্রান্তের মতোই ছুটছে মেয়েটা। এভাবেই একটা পর্যায়ে এসে অকস্মাৎ নিজের নরম বাহুতে গ্লাভস পরিহিত একটা শক্ত হাতের হ্যাচকা টান অনুভব করতেই হন্যে হয়ে ছোটা পা দুটো অকস্মাৎ থমকে গেল ঈশানীর। ধরা পড়ে যাওয়ার প্রবল আতঙ্কে গলা শুকিয়ে কাঠ, পালানোর কায়দা নেই অগত্যা সেখানে দাঁড়িয়ে পড়ে শুষ্ক একটা ঢোক গিলে ভয়ার্ত দৃষ্টিতে পেছনে ঘুরে তাকালো ঈশানী। দেখল একটা কালো আলখাল্লা পরিহিত রাশিয়ান লোক। ঈশানীর যতটুকু মনে পড়ে তাতে এই লোক এরিশ কিংবা তার পেন্ট হাউসের কেউ নয়। ঈশানী তাকে পেন্ট হাউসে দেখেনি ঠিকই, তবুও লোকটার এই অনাকাঙ্ক্ষিত দর্শনে আশ্বস্ত হতে পারল না ও। যদি এই লোকটা এরিশের গুপ্তচর হয় তখন? ভয়ে কুণ্ঠিত হয়ে লোকটার থেকে নিজের হাতটা ছাড়ানোর জন্য অহেতুক জোর জবরদস্তি করতে লাগলো ঈশানী। লোকটা ছাড়ল না ওকে, বরং সরু বাহুটা কবজি বন্দি রেখেই রুশো ভাষায় বোঝাতে লাগলে কিছু একটা। লোকটা স্থির হয়ে কথা বলছে দেখে মনে হচ্ছে সে ইস্যুকে ধাতস্থ করতে চাইছে কিছুটা, কিন্তু এতেও অস্থিরতা কমল না ঈশানীর। নিজেকে ছাড়ানোর আপ্রাণ চেষ্টা অবিরত রেখেই কান্না মিশ্রিত কণ্ঠে বলে ওঠে, হাত ধরেছেন কেন? কি চাই? ছাড়ুন। লোকটা হাতের বাঁধন দৃঢ় করে স্থবির কণ্ঠে আরও কিছু বলল, যা কোনো কিছুই বোধগম্য হলো না ঈশানীর। অস্থিরতা বেড়ে গেল ওর মাঝে, ভেতরের নাজুক শঙ্কিত সত্তাটা বেরিয়ে আসতে চাইছে যেন। মেকি আত্মবিশ্বাসটুকু মিলিয়ে যাচ্ছে অনর্গল ঝরতে থাকা অশ্রুকণার আড়ালে। ঠিক এমন সময় ঈশানী খেয়াল করলো একটু দূরেই বরফে ঢাকা ক্রিসমাস গাছের আড়াল থেকে ক্যামেরার সাহায্যে ওর ছবি ধারণ করছে কেউ। গাছের আড়ালে দাঁড়ানো লোকটাকে দেখে কান্নারত অবস্থাতেই থমকে গেল ইস্যু। ভেতর ভেতর নতুন করে বিপদে পড়ার আশঙ্কায় নীল হয়ে উঠল ওর মসৃণ ফর্সা মুখমণ্ডল। বুকের ভেতর ক্রমশ বেড়ে ওঠা উচাটন উত্তেজনায় তৎক্ষণাৎ ভ্রু কুঞ্চিত করে ঝাঁঝালো গলায় চেঁচিয়ে উঠল ও, কে আপনি? এভাবে কেন ছবি তুলছেন? ঈশানীর কথায় কোনরূপ কর্ণপাত করে না লোকটা, উল্টো কুটিল হেসে ফের ক্যামেরাতে হাত চালায় তড়িৎ বেগে, যেন কোনো কিছুর জন্য বড্ড তাড়া তাদের। ক্রমাগতিত একাধিক ফ্ল্যাশের আলোয় হক চকিয়ে উঠে চোখ খিচে বন্ধ করে নেয় ঈশানী। চোখ দুটো বন্ধ রেখেই ঠোঁট ভেঙে কেঁদে ওঠে মেয়েটা। কাঁদতে কাঁদতে নতুন উদ্যমে নিজেকে ছাড়ানোর প্রচেষ্টা চালিয়ে আকুল স্বরে বলে, যেতে দিন দয়া করে। কেন আটকে রেখেছেন আমায়? আপনাদের তো আমি চিনিও না, তাহলে আমার পেছনে কেন পড়ে আছেন? কি ক্ষতি করেছি আমি, বলুন? কথার শেষে ফের ক্রন্দনরত ব্যথাতুর আওয়াজ বেরিয়ে এলো ওর কণ্ঠনালী। ওর ভেজা নরম চোখ দুটো তখনও বন্ধই ছিল, কোনো কিছু আঁচ করার সুযোগ ছিল না মোটেই। ঠিক এমতাবস্থায় কয়েক ন্যানো সেকেন্ডের মাঝে হুট করেই এক বিকট গগন বিদারী আওয়াজে কেঁপে উঠল বিস্তৃত গোটা জঙ্গল। অকস্মাৎ আওয়াজে লাফিয়ে উঠে তরাক করে চোখ খুলে ফেলল ঈশানী। সঙ্গে সঙ্গে ঝপাত করে ওর মুখের উপর আছড়ে পড়ে এক খাবলা তাজা রক্ত। মুখের উপর রক্তের উৎকট গন্ধ, চোখের কার্নিশ বেয়ে টপ টপ করে গড়িয়ে পড়ছে সেগুলো।
হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। সামনের দৃশ্যপট পুরোপুরি রক্তরঞ্জিত। অগত্যা হাতের সাহায্যে চোখটা পরিষ্কার করে সামনে দৃষ্টিপাত করে ঈশানী। অবিশ্বাস্য নজরে সামনে তাকাতেই বিস্ময়ে হতবিহবল হয়ে পড়ে নেত্রদয়। স্নিগ্ধ বরফে ঢাকা ধপধপে সাদা জমিনে এমন রক্তের বন্যা দেখে শরীর শিউরে উঠতে না উঠতেই মুখের উপর দুহাত চেপে ধরে চোখ দুটো বড় বড় করে সামনের লোকটার দিকে চাইল ইস্যু। দেখল এতক্ষণ যাবৎ বাহু ধরে রাখা রাশিয়ান লোকটার হাতের বাঁধন ঢিলে হয়ে গিয়েছে ইতিমধ্যে। স্থির শূন্য চোখ দুটো খোলা রাখা অবস্থাতেই বিনা বাক্যে ধীরে ধীরে সম্মুখে ঢলে পড়ছে মানুষটা। দেখে মনে হচ্ছে কথা বলার শক্তি সে অনেক আগেই হারিয়েছে, সেই সাথে শ্বাস প্রশ্বাসটুকুও। ঈশানী আরেকটু ভালোভাবে খেয়াল করতেই দেখল লোকটার মাথার অগ্রভাগ থেকে জলরাশির ন্যায় গলগলিয়ে বেরিয়ে আসছে ভীষণ তাজা রক্তস্রোত, যা দেখে মুহূর্তে আঁতকে ওঠে ঈশানী। এ কেমন দুনিয়া! কত সহজেই না জলজ্যান্ত মানুষটা চোখের সামনে নিথর এক মৃতদেহে পরিণত হলো। এসব নৃশংসতার সঙ্গে মোটেই পরিচিত নয় ঈশানী। তার উপর সদ্য মৃত লোকটা মূর্তির ন্যায় সোজা ঢলে পড়ছে ওর দিকে। এখনই সরে না দাঁড়ালে হয়তো ওর গায়ে এসে আছড়ে পড়বে রক্তাক্ত শরীরটা। ভয়ের চোটে শরীরের রক্ত হিম হয়ে এলো ওর। তৎক্ষণাৎ চিৎকার করে দুহাতের ধাক্কায় দূরে সরিয়ে দিল আল খাল্লা পরিহিত মৃত লোকটাকে। লোকটা দৃশ্যপটের আড়াল হতে না হতেই ঈশানীর অক্ষিপটে ভেসে উঠল আরেক ভয়াতুর দৃশ্য। ওর সামনে থেকে মাত্র কয়েক হাত দূরে দাঁড়িয়ে আছে ওর আসন্ন বিপদ, স্বয়ং এরিশেভান। প্রকৃতিতে অপার তুষারপাত এখনো বহমান, পেজা তুলোর মতো তুষারপাতের মাঝেই কালো কোট পরিহিত স্নিগ্ধ মানবের চেহারাটা আচমকা ভেসে উঠল ঈশানীর। যার পায়ের কাছে লকলকে কুটিল চেহারা নিয়ে দাঁড়িয়ে আছে বরফের কুচির সঙ্গে মিলেমিশে ধপধপে হয়ে যাওয়া সাদা বোসো। আপাতত হিংস্র প্রাণীটির চোখ দুটো ইস্যুর পায়ের কাছে পড়ে থাকা নির্জীব রক্তাক্ত শরীরটার দিকে নিবদ্ধ। দেখে মনে হচ্ছে এক্ষুনি হয়তো হাওয়ার বেগে ঝাঁপিয়ে পড়ে ছিঁড়ে খুঁড়ে খাবে লোকটাকে। ঈশানী এক বল চাইল বোসোর পানে, অতঃপর দৃষ্টি সরিয়ে আতঙ্কিত নজরে পরখ করে এরিশকে। হাতে রিভলভার নিয়ে এদিকেই আসছে সে। গলার মাঝে কোনো তরল অবশিষ্ট নেই আর। এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে অসহায় আর শঙ্কিত মানবী বোধ হয় ঈশানী। এরিশ সময় দিল না ভাববার, বোজোর থেকেও দ্রুত বেগে এগিয়ে এসে থাবা বসালো ইস্যুর কণ্ঠনালীতে। কড়া পড়া খড়খড়ে হাতে ওর নরম কণ্ঠনালীটা শক্ত করে চেপে ধরে রাগে কর্ষণ করে উঠল সে। কি মনে হয় আমি ওদের রাশিয়ান সবাই খুব ভালো মানুষ? এরিশের পেন্ট হাউস থেকে পালানোর স্পর্ধা কি করে হয় তোমার? মুহূর্তেই মুখের মাঝে রক্তের নোনতা স্বাদ অনুভব করলো ঈশানী। নীল রঙা অসহায় চোখ দুটো কোটর ছাড়িয়ে বেরিয়ে আসতে চাইছে যেন। শ্বাস প্রশ্বাসে বাধা প্রাপ্ত হওয়ায় ক্রন্দনরত ফ্যাকাশের ঠোঁট দুটো ফাঁকা হয়ে গিয়েছে আপনা আপনি। এরিশ ছাড়ে না ইস্যুকে, বরং হাতের বাঁধনে কোনো রূপ পরিবর্তন না এনেই অন্য হাতে ট্রিগার প্রেস করে গুলি বসিয়ে ঝাঁঝরা করে দেয় গাছের আড়ালে দাঁড়িয়ে থাকা স্পাইটার বক্ষস্থল। বিভীষিকায় পরিণত হয়েছে ঈশানীর মুক্তির আকাঙ্ক্ষা। এতক্ষণে তুষার আর ফ্লোরাও এসে হাজির হয়েছে সেখানে। ভূসো গন্ধ শুকে এগিয়েছিল বলে এরিশ খুব তাড়াতাড়ি খোঁজ পেয়েছে ঈশানীর, কিন্তু তুষার আর ফ্লোরাকে বরফের চাদরে ঢাকা জঙ্গলের মাঝে এই জায়গাটা খুঁজে পেতে বেগ পোহাতে হয়েছে বেশ। ওরা বেশ খানিকটা দূরত্বে দাঁড়িয়ে আছে হত্যাযজ্ঞের থেকে। সামনের বিভৎস পরিস্থিতি লক্ষ্য করে তীক্ষ্ণ দৃষ্টিতে ফ্লোরার দিকে চাইল তুষার। মেয়েটা জড়সড় হয়ে মাথা নুইয়ে দাঁড়িয়ে আছে ওর পাশেই। সেদিকে ভ্রু কুঁচকে তাকিয়ে গম্ভীর স্বরে তুষার বলে, আমার পেছন পেছনে এত দূর আসতে নিষেধ করেছিলাম না? এখন এসব দেখতে ভালো লাগছে? ক্ষমা করে দিন না। মুখ কাঁচু মাচু করে অত্যন্ত নিচু স্বরে বাক্যটুকু উচ্চারণ করে ফ্লোরা। ক্ষমা? কিসের ক্ষমা? তোমরা একটা অন্যায় করে এখন আবার ক্ষমা চাইতে এসেছ?
হুম। ছোট্ট করে হু উচ্চারণ করে উপর নিচ মাথা নাড়ালো ফ্লোরা। তুষার রাগান্বিত হলো। মেয়েটা এত ছেলে মানুষ কেন? এতদিন ধরে মাফিয়াদের সঙ্গে থেকেও একটু চালাক চতুর হতে পারলো না এই বোকা ফ্লোরা? সেই ভেবে বিরক্তিকর আওয়াজ বেরিয়ে এলো তুষারের মুখ থেকে। সে দাঁত কটমট করে বলল, কে বলেছিল ঈশানীকে নিয়ে বেরোতে? আমি বলেছিলাম? নাকি তুমি আমাকে একবারও জানিয়েছিলে যে তোমার সঙ্গে এই ঝামেলার বস্তাও বের হবে? আগেরবার যখন চোখে ধুলো দিয়ে পালিয়ে গেছিল তখনও শিক্ষা হয়নি? বোকামি একটা। তুষারের কথার প্রত্যুত্তর না করে নাক টানল ফ্লোরা। হাতের পিঠ দিয়ে অক্ষি কোণে জমে থাকা তপ্ত জলটুকু মুছে নিল আলগোছে। অতঃপর ঈশানী আর ইরিশের দিকে দৃষ্টিপাত করে মিনমিনিয়ে বলল, ইরিশকে থামান দয়া করে, ইস্যুকে মেরে ফেলবে তো। ফ্লোরার ইশারা অনুসরণ করে তুষার এক পল সামনে দৃষ্টিপাত করে নির্বিকার কণ্ঠে বলল, আই থিঙ্ক এরিস অনেক ধৈর্য ধারণ করছে। সরল কপাল নিমেষেই বেঁকে গেল ফ্লোরার। সে উদ্ভট আওয়াজ করে বলল, মানে? এই যে দেখতে পাচ্ছে অ্যারিস মিস ব্লু আইড অ্যাঞ্জেলের গলা চেপে ধরে গজলাচ্ছে, কিন্তু ওর জায়গা অন্য কেউ হলে অ্যারিস এমন কিছুই করতো না। কি করতো তাহলে? কলিজা হাতে নিয়ে ভয়ার্ত আওয়াজে প্রশ্ন ছুড়ল ফ্লোরা। ক্রূর হাসিতে ঠোঁট বাঁকালো তুষার। ঠোঁট জুড়ে হাসি বিস্তৃত হলেও চোখ দুটোতে রহস্যের কপটতা ধরে রেখে তুষার জবাব দিল, সোজা মাটিতে গেড়ে দিত। বারবার করে সতর্ক করেছিলাম তোমায়, এরিস শিফানের সঙ্গে লাগতে এসো না, আমাকে চ্যালেঞ্জ করে পালানোর দুঃসাহস দেখিও না। কিন্তু তোমার কোনো শিক্ষাই হয়নি। এতবার নিষেধ করার পরও আমার নাকের ডগা দিয়ে পালিয়ে যাচ্ছিলে তুমি। কি ভেবেছিলে পাইথন লিডারকে টেক্কা দেয় এতই সহজ? ঈশানী কথা বলতে পারছে না। কণ্ঠনালীর প্রচণ্ড চাপে ঠোঁটের আগায় এসে আটকে আছে রুহুটা। তীব্র যাতনায় সমগ্র মুখমণ্ডল রক্তিম বর্ণ ধারণ করেছে ওর। চোখ দিয়ে অনর্গল ঝরে পড়ছে ব্যথাতুর নোনা জল। সেসবে বিন্দুমাত্র তোয়াক্কা না করেই এরিস বলল, আমি বলেছিলাম আমি হার্টলেস। বিশ্বাস হয়নি তাই না? এবার থেকে ঠিকই বিশ্বাস হবে। পাইথন লিডারকে চ্যালেঞ্জ করার ফল কতটা ভয়াবহ যন্ত্রণা বয়ে আনবে তোমার জীবনে, সেটা এবার হারে হারে টের পাবে তুমি। ঈশানী মরে যাচ্ছে, দম আটকে এসেছে ওর। এবারের মতো বাঁচতে চায় শুধু। অগত্যা এরিসের হাত থেকে নিজেকে ছাড়ানোর প্রয়াসে অস্থির হয়ে এলোমেলো কদমে পিছিয়ে যায় দুর্বল মেয়েটা। এরিসের চোখের মাঝে ক্রোধের অগ্নিস্ফুলিঙ্গ। সেও লম্বা পা ফেলে এগোতে শুরু করে সমান তালে। এভাবে পেছোতে গিয়ে এক পর্যায়ে ঈশানীর পায়ে এসে আটকায় স্যাঁতস্যাঁতে কোনো এক অজ্ঞাত বস্তু। এরিসের হাতের বাঁধনে আবদ্ধ থেকে আর চোখের সেদিকে এক পল নজর বোলায় ভীত মেয়েটা। এক মুহূর্ত, মাত্র মুহূর্তের জন্য নিচে তাকানোর সঙ্গে সঙ্গে চোখের রং পাল্টে গেল ওর। গা ঘিন ঘিনে ভয়ানক এক দৃশ্যপট চোখের সামনে ভেসে উঠতেই আতঙ্কের শেষ সীমানা ছাড়িয়ে দু হাতে শক্ত করে এরিসের ওভারকোটা খামচে ধরে অকস্মাৎ গলা ছেড়ে চিৎকার দিয়ে উঠল ঈশানী। ঈশানীর চিৎকারে আওয়াজে ভ্রম কাটে এরিসের। সে তৎক্ষণাৎ ঈশানীর গলা থেকে হাত সরিয়ে দৃষ্টিপাত করে নিচের দিকে। তীক্ষ্ণ চোখ দুটো ছোট ছোট করে পায়ের কাছে তাকাতেই দেখতে পায় একটু আগে সেই রুশো লোকটাকে। এহেন বিভৎস দৃশ্য দ্বিতীয়বার দেখার সাহস হলো না ঈশানীর। প্রথমবারেই গগন কাঁপানো চিৎকার দিয়ে গড়গড় করে বমির জোয়ারে ভাসিয়ে দেয় ইরিশের সমস্ত শরীর। মেয়েটার এরূপ মাত্রাতিরিক্ত সাহস দেখে ইরিশের মস্তিষ্কটা চড়াত করে উঠল ফের। ঝাঁঝালো মেজাজের বহিঃপ্রকাশ ঘটিয়ে পুনরায় ইস্যুকে কিছু বলতে যাবে, তার আগেই চেতনা হারিয়ে শীর্ণকায় শরীরের সমগ্র ভার ছেড়ে দিয়ে শূন্যে লুটিয়ে পড়ে ঈশানী। বরাবরের মতো মাটি স্পর্শ করার আগেই ওর দুর্বল শরীরটাকে বাহুবদ্ধ করে নেয় ইরিশ। ইরিশের হাতের উপর গা ছেড়ে পড়ে আছে ঈশানী। রেশমের মতো ঝুরঝুরে চুলগুলো অগোছালো হয়ে লেপ্টে আছে ওর সমস্ত মুখমণ্ডলে। মুখের সাহায্যে ফু দিয়ে বিনা বাক্যে ওর চুলগুলোকে আলগোছে সরিয়ে দেয় ইরিশ। পরক্ষণেই মেয়েটার শুকনো চেতনাহীন ফ্যাকাশে মুখের দিকে অনিমেষ চেয়ে হাসকি স্বরে বলে ওঠে, বারবার নিজের এই সরল মুখটা দেখিয়ে কি প্রমাণ করতে চাইছো? টনটনে মাথা ব্যথায় কাতরাতে কাতরাতে ঠিক যেই মুহূর্তে
চোখ খোলে ঈশানী তখন সকাল ছাপিয়ে সন্ধ্যা রাত। চেতনা ফিরে আসা মাত্রই কাচের দেওয়াল ভেদ করে বাইরের অবিরাম তুষারপাতে দৃষ্টি বোলালো মেয়েটা। কিয়ৎক্ষণ সেদিকে নজর বুলিয়েই ইস্যু বুঝল ও ইতিমধ্যে এরিসের সেই চিরাচরিত পেন্ট হাউসে রয়েছে। এটাই বোধহয় ওর ভবিতব্য। দীর্ঘশ্বাসের সাহায্যে ভেতরের আহত বাতাসটুকু বের করে দিয়ে চোখ ঘোরায় ঈশানী। সামান্য নড়াচড়া করে উঠে বসার চেষ্টা চালালে চট করে কেউ একজন বাধা প্রদান করে আতুরে শাসনে বলে, প্লিজ ডোন্ট গেট আপ। লোকটার গমগমে আওয়াজ অপরিচিত ঠেকল ইস্যুর কানে। সহসা চোখ উঁচিয়ে সামনে দৃষ্টিপাত করতেই দেখল একজন চশমা পরিহিত মাঝবয়সী রুশো লোক যত্ন সহকারে স্যালাইন খুলছে ওর বাহু থেকে। লোকটাকে ডক্টর মনে হচ্ছে, কিন্তু এই পেন্ট হাউসে ওর জন্য কেই বা ডক্টরের ব্যবস্থা করবে এটা তো অসম্ভব। সন্দেহের বশবর্তী হয়ে ঈশানী নড়ে চড়ে বসতে চায় ফের। তখনই কোথা থেকে যেন ফ্লোরা এগিয়ে এসে দুবাহু ধরে শান্ত করে ঈশানীকে। মিষ্টি হেসে ওকে আশ্বস্ত করে বলে, এখন কেমন লাগছে ইস্যু? ফ্লোরার এই নিষ্পাপ সম্মোহনী হাসিতে মনটা বিষণ্ণ হয়ে পড়ে ঈশানীর। মনে পড়ে যায় মুক্তির লোভে নিজের করা একাধিক কপটতার কথা। তবুও মেয়েটা এত স্বাভাবিক কি করে আছে? কি হলো, তুমি কি এখনো অসুস্থ বোধ করছো ইস্যু? ফ্লোরার মৃদু আওয়াজে ভ্রম কাটে ঈশানীর। চারিদিক অবলোকন করে ও দেখতে পায় সব কিছু স্বাভাবিক শান্ত। এক ফোঁটা রক্তের চিহ্ন নেই কোথাও, এমনকি ওর পরনের জামাকাপড়গুলো অত্যন্ত পরিপাটি। চারিদিকে বিষণ্ণ নজর বুলিয়ে জিহ্বা দিয়ে নিজের শুষ্ক অধর ভিজিয়ে পাশে দাঁড়ানো মাঝ বয়সী লোকটাকে ইশারা করে মৃদু স্বরে ঈশানী জিজ্ঞেস করে, উনি কে ফ্লোরা? ঈশানীর পাশে বসে ওর হাতের মাঝে হাত রেখে ফ্লোরা জানায়, উনি ডক্টর মাধভেই, এরিসের পার্সোনাল সার্জন। পার্সোনাল সার্জন? প্রশ্নটা করার সময় ভ্রু কুঞ্চন করে ফেলল ঈশানী। হ্যাঁ সূচক মাথা নাড়ায় ফ্লোরা। দীর্ঘশ্বাস ছেড়ে উদাস কণ্ঠে বলে, প্রত্যেক 1-2 মাস পরপরই কোনো না কোনো কারণে সার্জারি প্রয়োজন পড়ে এরিসের। ওই জন্যই তো বুলেটের আঘাতের অভাব নেই ওর শরীরে। ফ্লোরার কথায় ঈশানী এবার কৌতূহলী কণ্ঠে শুধালো, কিন্তু এরিসের পার্সোনাল সার্জন এখানে কেন? কেন আবার? তোমাকে ট্রিটমেন্ট করার জন্য। কিন্তু কে ডেকে পাঠিয়েছে ওনাকে? ঈশানীর শেষ প্রশ্নে ফ্লোরা কাঁধ ঝাঁকিয়ে ঠোঁট উল্টে অজ্ঞাত স্বরে বলল, সেটা তো জানি না। ফ্লোরার কথার পাছে আগ বাড়িয়ে আরও কিছু জিজ্ঞেস করতে চাইল ঈশানী, তবে ওকে আর কোনোরূপ কথা বলার ফুরসত না দিয়েই দরজার কাছ থেকে একজন গার্ড ডেকে উঠল সশব্দে। জানালো, অফিস রুমে যেতে হবে, এরিস ডাকছে তোমায়। গার্ডের কথায় শঙ্কিত হয়ে শুষ্ক ঢোক গেল ঈশানী। মনে মনে ভাবতে লাগলো, এবার তাহলে কি হবে? নিস্তব্ধতায় ছেয়ে আছে চারিপাশ। অফিস রুমের ডেস্কে বসে এক মনে কপালে আঙুল স্লাইড করছে এরিস। ওর চোখের দৃষ্টি নিষ্প্রভ, দাঁতের সাহায্যে অধর কামড়ে রেখেছে অহেতুক। দেখে মনে হচ্ছে বিশেষ কিছু নিয়ে চিন্তায় মশগুল মাফিয়া বস। ঠিক এমন সময় ভিজিয়ে রাখা দরজা ঠেলে অফিস কক্ষের ভেতরে প্রবেশ করে তুষার। হাতে থাকা আইপ্যাডটা এরিসের দিকে স্বগতিতে বাড়িয়ে দিয়ে পুনরায় স্থির হয়ে দাঁড়ালো সে। উদাসীন ভঙ্গিতে আইপ্যাডটা স্ক্রল করতে করতেই প্রশ্ন ছুড়ল এরিস, ডক্টর মাধভে এসেছে? তুষার হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে জানায়, এসেছে। এরিস এবার সোজা হয়ে পিঠ টান টান করে বসলো চেয়ারে। আইপ্যাডটাতে সূক্ষ্ম নজর বলিয়ে জিভ দিয়ে গাল ঠেলে রাশ ভারী আওয়াজে বলল, লাশ দুটোকে পেয়েছ? পুনরায় মাথা নাড়িয়ে হ্যাঁ জানায় তুষার। পরক্ষণেই চিন্তিত স্বরে বলে, লাশ দুটোকে পাওয়া গেল, ক্যামেরার খোঁজ পাওয়া যায়নি। মনে হচ্ছে কেউ ইচ্ছে করে সরিয়ে ফেলেছে। হাতের আঙুলগুলো নির্বিঘ্নে টেবিলের উপরে নাড়াতে নাড়াতে এরিস বলল, ইট ওয়াজ আ ট্র্যাপ। আই অলসো থিঙ্ক দ্যাট। বাই দ্য ওয়ে, এরা দুজন কারা ছিল আর জঙ্গলেই বা কি করছিল? নাক টেনে বুক ভর্তি বাতাস পরে নিল তুষার। অতঃপর এরিসের প্রশ্নের প্রত্যুত্তর করে বলল, এখানেও ট্রাম্প। দুজনের মধ্যে একজন ড্যানিয়েল সিক্রেট স্পাই ছিল ঠিকই, কিন্তু আরেকজনের পরিচয় এখন পর্যন্ত আইডেন্টিফাই করা যায়নি। দ্রুত করো, আই ওয়ান্ট অল অফ দ্যাম ইন মাই বেসমেন্ট। এরিসের কণ্ঠে ভয়াবহ
ক্ষুব্ধতা। তুষার একটু আগ বাড়িয়ে তীর্যক ভ্রু চেয়ে বলল, হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।